আপনার যৌবনে আপনি ক্ষমতার পরিবর্তনে সিস্টেমের পরিবর্তন আসলে দেখার সুযোগ হয়নি। আমরাও আসলে সিস্টেম পরিবর্তন দেখতে পাইনি। আদিব, আপনাদের যৌবনেও আপনারা সিস্টেম পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছেন এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে রতন ভাই যেটা বললেন যে কমিশনের সুপারিশগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে বাইন্ডিং হিসেবে থাকবে, নির্বাচনের পর যেই দল ক্ষমতায় আসবে তারা যেন সেটি বাস্তবায়ন করতে বাধ্য হয়। আপনার কাছে কি মনে হয় যে সংস্কার আপনারা যে দাবিটি করেছেন, আক্তার সাহেব যে দাবি করেছেন আজকে যে আগে সংস্কার পরে নির্বাচন, বিএনপি কেন সংস্কার করবে বলে মনে করছেন? কারণ ধরেই নেওয়া হয়েছে যে অনেকেই হয়তো ভাবছে যে বড় দল হিসেবে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে সরকারের কাছে এই সংস্কার কমিশনের সুপারিশগুলো পরবর্তী সরকারের কাছে রেখে গেলে তারা বাস্তবায়ন করবে? ধন্যবাদ আপনাকে এবং সময় টেলিভিশনের মাধ্যমে যারা দেখছেন সবাইকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমার সহ আলোচক রাজিকুজ্জামান রতন ভাই এবং তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনার যে কোশ্চেনটি করছেন এবং আপনি প্রথমেই যে বক্তব্যটি আমাদের পড়ে শোনালেন যে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন যে ন্যূনতম সংস্কার কেন প্রয়োজন সেটার উত্থাপন করছেন। আবার একই সময়ে তার আরেক স্থায়ী কমিটির যে সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি বলেছেন যে সংস্কার নিয়ে বিএনপিকে সবক দেওয়া লাগবে না। তো ফলে একই সাথে দুটি যে বক্তব্য সেখানেও কিন্তু বেশ একটু আমাদের দূরত্ব মনে হয়। অর্থাৎ মহাসচিব তিনি সংস্কারের বিষয়ে আগ্রহ হলেও কিন্তু জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী তার বক্তব্যের ভিতর কিছুটা মানে বিরক্ত এবং ত্যক্ত তার এই বহিঃপ্রকাশ ঘটেছে। আমাদের দেশে দেখেন তিনি কিন্তু আরেকটা কথাও বলেছেন যে যদি এখন সংস্কার হয় এবং পরবর্তী রাজনৈতিক সরকার এসে মনে করে যে প্রয়োজন নেই তাহলে ছুঁড়ে ফেলে দিবে, এমন সংস্কার কি আপনারা চান কিনা? আচ্ছা, ছুঁড়ে ফেলে দিবে কিনা সেটার তো ইতিহাস বিএনপির আছে। আমরা যদি বলি যে ১৯০০ যে রতন ভাইরা সবচেয়ে বড় সাক্ষী, সে বলেছিল, আমিও কিছুক্ষণ আগে পড়তেছিলাম যে ৯০-এর সে গণঅভ্যুত্থানের ৩টি জোট, বিএনপি নেতৃত্বাধীন একটি জোট, আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটি জোট এবং বাম গণতান্ত্রিক বা অন্যান্য দলের একটি জোট, মোট ৩টি জোট ছিল। সেখানে তারা কিন্তু রূপরেখা দেখেছে এবং রূপরেখাটি আমি পড়ে যেটি দেখলাম যে সেখানে ছিল ক্ষমতার ট্রান্সফরমেশনটা যেন খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, মানুষের মৌলিক মানবাধিকারের সাথে সাংঘর্ষিক সকল কালো আইন বাতিল এবং ওই সময় কিন্তু বলা ছিল যে স্বৈরাচারের যারা দোসর সহযোগী সেই রাজনৈতিক দলসমূহকে বিচার বা এরকম এটির বিষয় ছিল। তাহলে আপনি দেখেন যে ৯০ সালে যে ৩ জোটের যে রূপরেখা এবং সেটি সমন্বিতভাবে স্বাক্ষর করা এবং জাতির সামনে কমিটমেন্ট দেওয়ার পরবর্তীতে যখন ক্ষমতায় বিএনপি আসেন জাতীয়তাবাদী দল এবং জোট তারা আরেকটি দলের সাথে একসাথে মিলে যখন ক্ষমতায় আসেন, এরপরে যখন ৯৪ সালে মাগুরা জেলায় যে উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে ৯৬ উপনির্বাচন কেন্দ্র করে একটি জটিলতা তৈরি হয় এবং সেখানে কিন্তু কথা ছিল যে ৯০-এ রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই তত্ত্বাবধায়ক সরকার সেটি কিন্তু সরকারের ছিল না। তারপরে কিন্তু রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সেটি করা হয় এবং বলা হয়েছিল পরবর্তী সংসদে সেটি পাশ করে স্থায়ী করা হবে। কিন্তু সরকার গঠনের পরবর্তী ৪ বছর এবং ৫ বছরের ভিতরে কিন্তু বিএনপি সেটি কিন্তু পাশ করেনি, তার সংখ্যাগরিষ্ঠ থাকার এবং সরকারে থাকা সত্ত্বেও। বরং তাদের সরকারের অধীনেই একটি নির্বাচনের আয়োজন করে এবং সেই নির্বাচন পরবর্তীতে আবার সকল বিরোধী দলের আন্দোলনের মুখে ১২ দিনের মাথায় তারা আবার অর্থাৎ ১২ দিনের জন্য সংসদ তারা করেন এবং আইনটি আবার নতুন তত্ত্বাবধায়ক সরকার আইন প্রবেশ করেন। এটি গেল প্রথম যে কমিটমেন্ট, এটি একটি বিষয়। দ্বিতীয়ত বিষয় যেটি দেখবেন, এটা আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের খুব সামঞ্জস্যপূর্ণ, সেটি হচ্ছে যে ৮০-র দশকেও ছাত্র সংসদ নির্বাচনগুলো অনিয়মিতভাবে হলেও নিয়মিত কিছুটা হয়েছিল। সেটি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী, বিশেষ করে জাহাঙ্গীরনগরে তো টানা ৫টি নির্বাচন হয়েছিল। কিন্তু গণতান্ত্রিক সরকার, জাতীয়ভাবে যখন গণতান্ত্রিক সরকার আসে তখন কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া বন্ধ হয়ে যায়। তার মানে কি, তখন গণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় আসছেন, তখন যারা ক্ষমতায় তারা দেখছেন যে বিশ্ববিদ্যালয়গুলোকে যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণে, শিক্ষার্থীদেরকে মুক্তভাবে তাদের গণতন্ত্র চর্চা এবং স্বাধীনভাবে চিন্তা করার যদি স্পেস ক্রিয়েট করা হয়, তাহলে তারা জাতীয় রাজনীতিবিদরা যে ভুলগুলো করেন বিভিন্ন সময় স্বার্থের কারণে হোক কিংবা
রাজনৈতিক অন্য দলের বিরোধিতা করার স্বার্থে যে জায়গাগুলো তারা তৈরি করেন, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখে থাকি যে একটা নিরপেক্ষ জায়গা থেকে কিন্তু একটি আলাদা একটি ভয়েস জাতির জন্য কিন্তু আবির্ভাব হয়। ফলে আমরা দেখলাম কি সেই নির্বাচন বন্ধ হয়ে গেছে। এখন নির্বাচন বন্ধ হয়েছে সেটি নিয়ে আমরা এর পূর্বে একটি টকশোতে আমাদের তখন বিএনপির আরেক নেতৃত্ব ছিলেন, তার বক্তব্য শুনতে বলেছেন যে তৎকালীন ছাত্রলীগ তারা নির্বাচনটি করতে দেয়নি। সে বক্তব্য দিয়েছিল আজিজুল বারী হেলাল ভাই, তিনি এই বলেছিলেন। ফলে যদি ছাত্রলীগ করতে নাও দেয় তাহলে এটি তখন এটি নির্বাচিত সরকারের ব্যর্থতা, যে তারা ক্ষমতায় আসার পরেও তারা হচ্ছে ছাত্র সংসদ করতে পারেনি। এরপর অন্যান্য যে বিষয়গুলো আছে, যে বিচার বিভাগের স্বাধীনতা, 90 থেকে তো প্রায় 6 পর্যন্ত একটা গণতান্ত্রিক ধারাবাহিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হয়েছে এবং করেছে। তারপরে হচ্ছে আপনার গণমাধ্যমের স্বাধীনতা এবং স্বৈরাচারের ওই সময় বিচার। মজার বিষয় হচ্ছে যে 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সর্বোচ্চ সব মিলে সম্ভবত 40 বা এরকম কাছাকাছি, এবং সর্বশেষ পর্যায়ে নূর হোসেন বা পরে আরও এটা বেগবান হয়। সেই সময় কিন্তু 3 জোটের একটি কমন ঐক্যমত ছিল যে স্বৈরাচারে যারা সহযোগী এবং যারা অস্ত্রধারী রাজনৈতিক দল তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা এবং তাদেরকে করা, যদিও সেটি বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু 24 সালে একটি অদ্ভুত বিষয় যে এত বড় গণহত্যার পরেও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেই বিষয়গুলো থেকে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো থেকে সুস্পষ্ট বক্তব্য দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ দলীয়ভাবেই তাকে আবারও নির্বাচন করতে দেওয়া এবং নির্বাচনে তার রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম করতে দেওয়া মানেই বাংলাদেশের জনগণের স্বাধীনতারপন্থী জনগণের প্রতি আরও একটি গণহত্যার প্রতি এক ধরনের মৌন সমর্থন এবং সম্ভাবনাকে জিয়ে রাখা। কেন বলেছি? কারণ আপনি দেখবেন যে 71 সালে স্বাধীনতার পরপরই 72 সালের সংবিধান প্রণয়নের পরে সকল ক্ষমতা একমাত্র শেখ মুজিবুর রহমানের কক্ষিগত করার পরে যেভাবে তারা বিরোধী দল, তখন যে একেবারে মানে বিরোধী দল ছাড়া একক প্রতাপশালী আওয়ামী লীগ ছিল, তার বিপরীতে যখন আরেকটি জাসদ যখন উত্থান হয়েছে, সেই জাসদের কিভাবে তাদের তাদের নেতাকে কিভাবে তারা ক্রসফায়ারে হত্যা করেছেন, ক্রসফায়ারকে গুম করে, মানে বলা হয় যে স্বাধীন বাংলাদেশে প্রথম তিনি হচ্ছেন বিচার বহির্ভূত হত্যার শিকার। যদিও জহির রায়হানের বিষয়ে এরকম একটি বক্তব্য আছে যে প্রথম গুমের শিকার। প্রায় 30,000 নেতাকর্মীকে হত্যা করে। তার মানে আওয়ামী লীগের এই যে গণহত্যার সাথে আওয়ামী লীগের সম্পর্ক, সেটি একেবারে তাদের দলীয় চরিত্র। স্বাধীনতার পরপরও তারা এটি ঘটিয়েছে এবং এই যে 8 সাল থেকে যে ছিল এই সময় প্রায় কয়েকটি গণহত্যা ঘটেছে। ফলে আমরা যেটি মনে করি, উনি যেটি বলেছেন যে সংস্কার আসলে কতটুকু করবে এবং সেটি কিন্তু তারা একদম উদ্যত আচরণ করছে, ছুঁড়ে ফেলে দিবে। তার মানে কি তাদের ক্ষমতার সাথে যারাই ক্ষমতায় আসুক, সেই ক্ষমতার যারা আসবে তাদের সাথে না মিললে হবে না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে তারা কি ক্ষমতা ছুঁড়ে ফেলে দিবেন, তারা কি ধরেই নিচ্ছেন যে তারা নেক্সট ক্ষমতায় আসতেছেন? এই যে তার নিজস্ব মানে ক্ষমতায়, অবশ্যই সবগুলো রাজনৈতিক দল তার দৃষ্টিভঙ্গি থাকতে পারে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে কিংবা দেশ পরিচালনার জন্য রাজনীতি করে, কিন্তু এই যে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি, ফলে আমরা মনে করি তাদের এই দৃষ্টিভঙ্গি বরং দল হিসাবে বিএনপিকে আরও জনবিচ্ছিন্ন করবে এবং বিএনপিকে নিয়ে সাধারণ জনগণ এবং যারা ভোট দিবেন আগামীতে তাদের মনে নানা ধরনের প্রশ্ন যে তৈরি করবে।